This manga not Arsets just explaining. এপিসোড শুরুতে আমরা দেখি যেখানে আমার মেন ক্যারেক্টার আমাদের বলতেছে যে আমার নাম ফ্যাং হাও আর আমি জেড সিটির ফ্যাং ফ্যামিলিতে থাকি, সেখানকার আমি একজন মেম্বারও। আর আমার মতন ছেলে যে কোনো কামের না, কাজের না, অকাজের কোনো কামেরই না, সেই এই মাঙ্গাটির মেন ক্যারেক্টার। তার হয়তো এই একটাই কারণটি হচ্ছে আমি একজন ললিকে জন্ম দিয়েছি। আর যারা ললি মানে বুঝতেছো না, তারা মাঙ্গাটি দেখতে থাকো, বুঝে যাবে না, কিংবা এই গুগলে সার্চ দিয়েও দেখতে পারো, তাহলে হয়তো বুঝতে পারো তোমরা। যাই হোক, তারপর আমরা দেখতে পারি যেখানে আমরা মেন ক্যারেক্টার শরীরের ভিতরে কিছু একটা বেরিয়ে আসতেছিল। তখনই আমরা দেখতে পারি যে একটি মেয়েকে, কিউট একটি মেয়েকে, আর সে বলতেছে আমার নাম ওল্ড ফায়ার আর আমি তোমার চিট। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, ও মা, এ কী কইতেছে ভাই, আমি না খেয়ে থেকে মরতে রাজিয়েছি, তবে এরকম একজন ললিকে আমার মাস্টার ভুলে যাও। তারপর আমরা দেখি যেখানে সেই মেয়েটি, সেই ললিটি অন্যদিক তাকে বলতেছে, কেউ কি আমার বিলাক গ্রেটের একটি লো টায়ারের কাল্টিভেশন বুক দেখেছো, যেটির সাহায্যে আমার টেবিলটা আমি সোজা করে রাখি? হ্যাঁ, এই কথা শুনে মেন ক্যারেক্টার চোখ জ্বলতে থাকে। তারপর শিফটে আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার ললির সামনে মাথা, কী বলে আমি জানি না, মাথা গাড়ি দিয়ে বলে, মাস্টার প্লিজ আমাকে আপনার স্টুডেন্ট বানিয়ে নেন, আমাকে গ্রহণ করে নিন। তারপর আমরা জানতে পারি যেখানে মেন ক্যারেক্টার আমাদের বলেও যে এই ললিটি যদি আমার সঙ্গে থাকে তাহলে এই পুরো দুনিয়াকে আমার হাতের মুঠোয় আমি রাখতে পারি। তারপর আমরা দেখি যেখানে সেই মেয়েটি মেন ক্যারেক্টারকে কিছু কাল্টিভেশন বুক দেখে বলে, এবার বলো তোমার কোনটা লাগবে। তারপর আমরা দেখি যে মেন ক্যারেক্টারের কাছে একটি কাল্টিভেশনের স্কল, আর এখানে আর কিছু কথা বলে মেন ক্যারেক্টার, কিন্তু আমি সেগুলো ঠিকমতো বুঝিনি, তার জন্য এখন বললাম না। তারপর আমরা দেখি যেখানে মেন ক্যারেক্টার কাল্টিভেশনের প্র্যাকটিস করতেছে। তারপর আমরা দেখি যেখানে মেন ক্যারেক্টার কারোর সাথে ফাইট করতেছিল, কিন্তু মেন ক্যারেক্টার আরামসে একদম জিতে যায়। তারপর দেখি মেন ক্যারেক্টার বলতেছে যে এবার যদি আমার কাছে কিছু কিউট গার্লস থাকতো না, একদম ওপি হতো, মজা। যাই হোক, তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি যে একটি পাহাড়ি অঞ্চল। তারপর আমরা দেখি যে ওয়েস্টল্যান্ড কিংডমটি। তারপর আমরা ফ্যাং মেনশনটি দেখতে পারি যেখানে কিছু ছেলেদের ট্রেনিং দিতেছে, ট্রেনিংয়ের ভাষণ ছাড়তেছে কিছু, অত ইম্পর্টেন্ট কিছু না, ভাষণ ছাড়তেছে, তার ট্রেনিং করাতেছে। তারাও হ্যাঁ বলে ট্রেনিং করা শুরু করে দেয়। তখনই একটি ছেলে বলে, ফ্যাং ল্যাও, এটা কিন্তু একদমই ঠিক না। ফ্যাং হাও ভিতরে বসে ওষুধের ভিতর গোসল করতে করতে ট্রেনিং করতেছে, আর আমরা বাইরে এত কষ্ট করে ট্রেনিং করতেছি, এটা কিন্তু একবারে ঠিক হয়নি। তখন ফ্যাং লি বলে যে এটা স্বাভাবিক, কারণ তার ড্যাড এই ফ্যাং ফ্যামিলির লিডার, আর সে যতই চেষ্টা করুক না কেন, যত পদের ওষুধ দিক না কেন, সে কখনো আমার ম্যাচের হতে পারবে না। সে শুধুমাত্র 3 র্যাঙ্কের একজন মার্শাল আর্ট অ্যাপ্রেন্টিস, সে যতই চেষ্টা করুক আমার সাথে কখনোই পারবে না। ফ্যাং লির কথাগুলো শুনে বাকি যত ট্রেনাররা আছে, বাকি সব করাই, তারা বলে হ্যাঁ এটা তো ঠিক বলেছ, কিন্তু এই ফ্যাং ফ্যামিলির ফ্যাং হওয়ার পর এসব টাকা পয়সা না খরচ করে যদি তোমার পিছনে খরচ করতো না, এটা বেশি ভালো হতো। তোমাকে যদি এইভাবে কাল্টিভেশন করে তো তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবা, আর আমাদের এই ফ্যামিলিকে আরও বেশি উন্নতির দিক নিতে পারবা। তো এই কথা বলে আলোচনা করতে করতে তারা একটু থেমে যায়। তখন তার যে ট্রেনিং দিতেছিল সে বলে, বাস্টার্ড, তোমাদেরকে আমি থামতে বলেছি? হ্যাঁ, ট্রেনিং চালিয়ে যাও। তারপর শিফট আমরা দেখতে পারি একটি রুমের ভিতর যেখানে মেন ক্যারেক্টার একটি ওষুধের ভিতর বসে আছে। তখন মেন ক্যারেক্টার আবার তার পরিচয় দিয়ে বলে যে আমার নাম ফ্যাং হাও, আর তারা বাইরে জাননি এত কথা বলতেছিল সে আসলে আমি। আর তার কারণ হচ্ছে যে আমি কাল্টিভেশনে অতটা ভালো না, আর অতটা মানে একদমই খারাপই বলতে পারে, অনেক খারাপের দিকেই আসি। আর তারপর যদি আমরা ফ্যাং ফ্যামিলির এত টাকা পয়সা খরচ করে আমি ওষুধ ইউজ করে কাল্টিভেশন করতেছি, এর জন্য তারা রাগা তো স্বাভাবিক ব্যাপার, কোনো ট্যালেন্ট নেই আমার ভিতর। আর তাছাড়াও তারা যদি একবার জানতে পারে যে এই ওষুধগুলো আমার শরীরে একটু কাজ করতেছে না, তাহলে ভাবেন তারা কি করবে। তারপর আমরা দেখতে পারি সেই ওষুধগুলোর কালো কালো এনার্জি টাইপের কিছু একটা, তা মেন ক্যারেক্টার পেটের কাছেই কালো একটা চিহ্ন মতো সেখানে যাচ্ছিলো এনার্জির মতো, কি জানি না কী হচ্ছে, তো কিন্তু সেই এনার্জিগুলো যাচ্ছিলো। তখন একটি লোককে আমরা দেখতে পারি, সেই লোকটি বলে যে এর ভিতর
কমপক্ষে 10 পদের ওষুধ ইউজ করা হয়েছে, যার সাহায্যে তোমার কাল্টিভেশন আর তোমার শারীরিক শক্তিও বাড়া উচিত। তারপর সে লোকটি মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে, ইয়াং মাস্টার, আপনি কি আজকেও এই এনার্জিগুলো অ্যাবজর্ব করতে পারেননি? হ্যাঁ। তখন আমার মেন ক্যারেক্টার বলে, সে আগের মতনই, আর সব এনার্জি আমার বডির ভিতর যাওয়ার পর কোথায় যেন হারিয়ে গেল, পুরো অদৃশ্য হয়ে গেল। আমার মতে আমার এই ফ্যামিলি এত ওষুধগুলো আমার পিছনে খরচ না করাই ভালো। এত টাকা পয়সা খরচ করে আমার পিছনে আমার মতে একদমই উচিতই না। এই কথা শুনে সেই লোকটি বলে, ইয়াং মাস্টার, এই ধরনের কথা বলেন না, আপনি শুধুমাত্র আমার লর্ডের একটা মাত্রই ছেলে। তখন আমার মেন ক্যারেক্টার বলে যে চিন্তা করিও না, আমি জানি যে আমি একজন মধ্যবিত্ত কোনো হাই লেভেলের কাল্টিভেটার না, ট্যালেন্টেড না, কিন্তু আমি চেষ্টা ছাড়বো না। আমি আমার নামে শপথ নিয়ে বলতেছি যে আমি আমার লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাব। আমি তোমাদের এই আশা কখনোই নষ্ট হতে দেব না। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার ট্রেনিং করতেছিল, কাল্টিভেশন ট্রেনিং করতেছিল। তখন মেন ক্যারেক্টার বলে যে তাতে কি যে আমার ট্যালেন্ট নেই? হ্যাঁ, আমি চেষ্টা কখনই ছাড়বো না। আমি জানি এই চেষ্টা করতে করতে একদিন না একদিন আমি সফল হবই হব। আর তারা যদি ডেইলি 50 বার প্র্যাকটিস করে বা ট্রেনিং করে, একটা মুভের নাম বলছে সেটা প্র্যাকটিস করে তারা 50 বার, তাহলে আমি ডবল করব, আমি 100 বার করব, আমি শক্তিশালী হবই হব। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার কোনো একটি শব্দ পায়। মেন ক্যারেক্টার বলে, কে? তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে, আমি কি কোনো ভুল করলাম? হ্যাঁ, আমি শিওর আমার পিছনে কেউ না কেউ ছিল। তখনই মেন ক্যারেক্টার আবার শব্দ পায়। মেন ক্যারেক্টার পিছনে ঘুরে তাকিয়ে দেখে যে মনস্টার। এটার দেখে মেন ক্যারেক্টার জোরে একটি চিৎকার দেয়। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি সেখানে কি মনস্টারটা কিছুই ছিল না, একটি মেয়ে ছিল। সে আস্তে আস্তে বলে যে, ফ্যাং হাও, তুমি সত্যি অনেক সোলো, আমি তোমার পিছনে আরামসে লুকিয়ে থাকতে পারি। এই কথা শোনার পর মেন ক্যারেক্টার আস্তে আস্তে উঠে উঠে বলে যে গত 2 বছরের ভিতর তুমি আমাকে ছেড়ে বহুত আগে চলে গেছো, আর আমি সেখানেই পড়ে আসি, সেই জিরো কাল্টিভেশন উন্নতি জিরোতেই পড়ে আসি, সেখানেই পড়ে আসি। এই কথা শুনে সেই মেয়েটি বলে, ফ্যাং হাও, তুমি চিন্তা করো না, আমি বিশ্বাস করি যে তুমি আরও বেশি উন্নতি করবাই করবা, তুমি শেষ পর্যন্ত চেষ্টা করলে উন্নতি করবাই করবা। তখন ফ্যাং হাও মানে আমার মেন ক্যারেক্টার বলে, ওয়ান জিন, আমি রিয়েলিটিকে বিশ্বাস করে নিছি, আর এটাই আমাকে মোটিভেট করে। আর ভালো কথা, এখন তো তোমার কাল্টিভেশন করার সময়, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ। তখন ওয়ান জিন বলে যে আমার কাছে একটা গুড নিউজ আছে, আমি তার জন্য এখানে এসেছি। এই কথার সময় মেন ক্যারেক্টার বলে, গুড নিউজ? তখন ওয়ান জিন বলে যে ফ্যাং গুই মার্শাল একাডেমির মাস্টার ইউ ইয়াং আমাকে তার ডিসাইপল বানাইছে, আর তার সাথে সাথে আমাকে কথা দিছে যে তোমাকে একটি টেস্ট নেওয়ার সুযোগ দেবে, তোমাকে একটি ছোট্ট একটি টেস্ট নেবে, আর এর জন্য আমরা দুজন একসাথে ফ্যাং গিউ মার্শাল একাডেমিতে যেতে পারবো। এই কথা শুনে মেন ক্যারেক্টার পুরাই অবাক হয়ে বলে, ফ্যাং ইউ একাডেমি? তুমি কি পাগল হয়ে গেছো? 4টি ফ্যামিলির ভিতর তুমি একজন যে এই ফ্যাং ইউ একাডেমিতে যা একটি সুযোগ পেয়েছো, তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে যেতে পারবো? সেই সুযোগ আমি পাবো? হ্যাঁ। তখনই হঠাৎ করে কেউ একজন চিল্লাতে চিল্লাতে বলে যে এই কন্টিনেন্টে যে সবচেয়ে পাওয়ারফুল তাকেই সবার আগে রাখা হয়, আর এটাও সত্যি যে আমার একাডেমিতে সবাইকে ওয়েলকাম জানানো হয়। এই ভয়েসটা শুনে ওয়েন জিন ভয়েসটাকেও চেনা চেনা লাগে। তখনই আমরা দেখতে পারি যে একটি মহিলা হেঁটে হেঁটে আসতেছিল, আর এটাই আমার ওয়েন জিনের মাস্টারও। ওকে, আগেই বলে দিলাম। সে আস্তে আস্তে বলে যে তুমি যদি আমার একাডেমিতে একবার আসতে পারো, তাহলে একজন সাধারণ কাল্টিভেটারও অনেক বেশি পাওয়ারফুল হতে পারে, কিন্তু তোমার বিষয়টা আলাদা, কারণ তুমি ফ্যাং ফ্যামিলি সবচেয়ে একদম আনট্যালেন্টেড ইয়াং মাস্টার। তোমাকে এই ভিলেজেই থাকা উচিত, এখান থেকে যাওয়া উচিতই না। এই কথা সে ওয়েন জিন বলে, মাস্টার আপনি কথা দিয়েছিলেন তাকে একবার সুযোগ দেবেন। তখনই মেন ক্যারেক্টার ওয়েন জিনের কাঁধে হাত দিয়ে বলে, ওয়েন জি তুমি থামো, আর যেখানে এই একাডেমিতে জয়েন্টের কথা তা আমি নিজেই ঢুকবো, তাও আবার আমার নিজের যোগ্যতায়। আর যারা মানুষকে রেসপেক্ট করতে জানে না, সম্মান করতে জানে না, তার কোনো অধিকার নেই যে আমার টেস্ট নেওয়ার, তার কোনো অধিকারই নেই।
আর তাদের মাস্টার বলা তো দূরেরই কথা। মেন ক্যারেক্টারের কথা শুনে মাস্টার ইউ প্রচণ্ড রেগে যায়, তার পাওয়ার অ্যাক্টিভেট করতে করতে বলে, তোমার সাহসই কী করে বাস্টার্ড, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কি তোমার অধিকার ভুলে গেছো? আর তোমার সাহসই করে আমাকে রাগানোর? হ্যাঁ, আর এখানে আমার এপিসোড শুরুতে আমরা দেখি যেখানে ওয়ান জিনের ড্যাড আমাদের মেন ক্যারেক্টার আর মেন ক্যারেক্টার ড্যাডের পর চিল্লাচ্ছিল, তখন এই রাইটার আমাদেরকে বলে যে এই একই সময়ে মাস্টার ইউ আর ফ্যাং হা মানে আমার মেন ক্যারেক্টার তারা দুজনের দিক অনেক খারাপভাবে তাকিয়েছিল, আর মাস্টার ইউ আমাদের মেন ক্যারেক্টারের পর প্রচণ্ড রেগেছিল, তাই তাকে সবার সামনে অপমান করার জন্য সে তার এক নজরে বা এক দৃষ্টিতে তার উইন্ড বেলেট অ্যাটাকটি মেন ক্যারেক্টার হাঁটুতে করে। এই কারণে মেন ক্যারেক্টার হাঁটু প্রচণ্ড ব্যথা করতে থাকে। মেন ক্যারেক্টার তাও হাঁটু গেড়ে বসে না, সে দাঁত চেপে ধরে ওখানে দাঁড়িয়ে থাকে, তার পুরো শরীর কাঁপতেছিল। সে এটা বুঝিয়ে দিয়েছিল যে সে মরতে রাজি আছে, কিন্তু তাও হাঁটু গেড়ে তার সামনে বসতে রাজি নেই। আর এটি মেন ক্যারেক্টার ড্যাডও সেটি লক্ষ্য করেছিল। তখন মেন ক্যারেক্টার ড্যাড মাস্টার ইউকে জিজ্ঞেস করে, মাস্টার ইউ, আপনার সাথে তো আমার ছেলে কোনো দিন দেখা হয়নি, কিন্তু আমার ছেলেকে আপনি শুরু অ্যাটাক করতেছেন কেন? হ্যাঁ, এই কথাটা বলা শেষ হওয়ার আগেই মাস্টার ইউ মেন ক্যারেক্টার ড্যাডের পার উইন্ড ব্লেড আরও বেশি পাওয়ারফুল একটি অ্যাটাক করে। এই কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তার বডিকে কন্ট্রোল না করার কারণে সে ধাপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। আর ফ্যামিলির ভিতর একজন শত্রু থাকার কারণে কেউ কিছু বলে না, শুধুমাত্র দেখতে থাকে আর ফ্যাং ফ্যামিলির অপমানটা উপভোগ করতে থাকে। তখন মাস্টার ইউ বলে যে সি আমি ভেবেছিলাম যে তুমি তোমার ছেলের সে কমপক্ষে একটু হলেও ভালো হবে, কিন্তু তা না, তোমরা দুজনের ট্র্যাশ, কোনো কাজের না। এই কথা শুনে আমার মেন ক্যারেক্টার দ্যাট মনে মনে ভাবতেছে যে আমি হয়তো তার ম্যাচের না, আমি তার সাথে ফাইটে পারবো না, কিন্তু আমার ফ্যাং ফ্যামিলির সম্মানের কথা ভেবে আমাকে তার সাথে ফাইট করতে হবে, এর জন্য হয়তো আমি মারা যাই, তাও চলবে। এ কথা ভাবার পর সে মুখে বলে যে মাস্টার ইউ, তাহলে আপনার কাছ থেকে একটি দুটি কিছু শিখেই নেই নাকি? এই কথা শোনা মাত্রই মাস্টার ইউ আমার মেন ক্যারেক্টার ড্যাডের পর অ্যাটাক করতে যাচ্ছিল। এটা দেখে ওয়েন জিন তার মাস্টারকে বলে, মাস্টার থামুন, তাদেরকে অ্যাটাক করবেন না, তাদেরকে মারবেন না। এই কথা বলেই ওয়েন জিন সেই অ্যাটাকটি সামনে চলে যায় সেই ফাইটটি থামানোর জন্য। আর এটা আমার মেন ক্যারেক্টার দেখে সেও কিছু না ভেবে সেই অ্যাটাকটি সামনে যেতে যেতে বলে যে তুমি কি কালকের কথা ভুলে গেছো? হ্যাঁ, তখন মাস্টার ইউ আমার মেন ক্যারেক্টারকে দেখে আর তার কথা শুনে মনে মনে ভাবে সে এখন তার শরীরের ভিতর মনস্টারকে কন্ট্রোল করতে জানে, আমি এখন কোনো রিস্ক নিতে পারি না। তখন মাস্টার ইউ পিছু হেঁটে যায়, তার সেই অ্যাটাকটি করে না, সে ভয় পায় যদি সবার সামনে অপমান হওয়া লাগে। তারপর মাস্টার ইউ ওয়েন জিনকে বলে, ওয়েন জিন, এবারের মতো আমি ছেড়ে দিলাম, কিন্তু তুমি মনে রাখো তোমার আইস পাওয়ারের জন্যই আমি তোমাকে আমার ডিসাইপল বানিয়েছি, কিন্তু যদি তুমি এভাবেই তার সাথে মিশতে থাকো তাহলে আমি কোনোদিন তোমাকে আমার ত্যাগ করতেও রাজি আছি, আর তখন আমাকে দোষ দেবা না। এগুলো শুনে ওয়েনজিনের ড্যাড মাস্টার ইউর কাছে মাপ সেটে যেতে বলে যে ওয়েনজিনকে মাফ করে দেন, সে এখন অনেক ইয়াং, কিছু বুঝতেছে না, তথা এসব করতেছে। তখন বাকি সবাই ওয়েনজিনের আইস পাওয়ারের কথা শুনে বলে যে এর জন্যই সে এত ট্যালেন্টেড, এটা স্বাভাবিক বিষয়। আর এখন ফ্যাং ফ্যামিলি সেই ছেলেটির কী হবে তার কোনো আশাই নেই। এসব অনেক ধরনের কথা বলে তার মজা করতেছিল, তার মানে অপমান করতেছিল ফ্যাং ফ্যামিলির। এই কথাগুলো আমার মেন ক্যারেক্টার শুনে প্রচণ্ড রেগে যায়, সে অনেক ধরনের বাস্টার্ড অ্যাস গালাগালি করে বলে, আমার কথা শুনুন, আমি জানি আমি এখন তোমার কারো ম্যাচে নেই, তোমার ফাইটে আমি তোমার সাথে পারবো না, কিন্তু আমি কথা দিলাম আমি আজকে যা অপমান হয়েছে, যে অবস্থা হয়েছে আমার, আমি 3 বছর পর এর দ্বিগুণ তোমাদের খারাপ অবস্থা করবো, এর চেয়েও বেশি খারাপ অবস্থা করবো তোমাদের। মেন ক্যারেক্টারের কথা শুনে মাস্টার হাসতে হাসতে বলে যে আমি 6 বছর কষ্ট করার পর এই জ্ঞান মাস্টার স্ট্যাটাসটি পেয়েছি, আর তুমি যেখানে এখন অ্যাপ্রেন্টিসটি পড়ে আছো এতদিন ধরে, আর তুমি 3 বছর পর আমাকে চ্যালেঞ্জ করবা? হ্যাঁ, তারপর হাসতে হাসতে বলে যে তুমি যদি আমার একটা অ্যাটাকে বাঁচতে পারো তাহলে তোমাকে আমি জিততে দেবো। আমি ভাবতেছি একটু আগে দেখলাম ফাইট করতে যে ভয় পেতেছিল, আর সে আবার 3 বছরের সুযোগ দিয়ে একটা অ্যাটাকে সুযোগ দিতে, বাই সাপ।
যাই হোক, এই কথা শুনে আমার মেন ক্যারেক্টার বলে যে তোমার সুযোগের খালা আম্মা, আমি যদি সেখানে তোমাকে একটা অ্যাটাকে না মারতে পারি তাহলে আমি সেখানেই আমি নিজেকেই মেরে ফেলবো, আমি সেখানে আত্মহত্যা করব। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার ঘাসের ভিতর শুয়েছিল। তখন মনে মনে ভাবতেছে যে সেই জায়গাতে যখন সে তার ফ্যাং ফ্যামিলিতে ফেরত আসে তখন কেউ একজন চিল্লাতে চিল্লাতে বলে ফ্যাং হাউ আর ফ্যাং চেন, মানে আমার মেন ক্যারেক্টার ড্যাড, যে তোমরা কি করেছো তোমরা দেখেছো? হ্যাঁ, তোমাদের জন্য পুরো শহরে পুরো সিটির মানুষজন এখন আমাদের অপমান করতেছে, তোমাদের জন্য আমরা লজ্জা এখন দাঁড়াতেও পারতেছি নি তোমাদের জন্য। তারপর সেই ওল্ড ম্যান বা সেই লোকটি অ্যানাউন্স করে যে 3 দিনের ভিতর এই ফ্যামিলিতে নতুন একটি লর্ড চুজ করা হবে, আর এই ফ্যামিলিতে আরও অনেক ভালো ভালো লোক আছে যে লর্ড হওয়ার যোগ্য। তোমরা সবাই বুঝতে পেরেছো? এই কথা বলে চিল্লেন দিয়ে ওঠে অবশ্য। তারপর সবাই বলে হ্যাঁ বুঝতে পেরেছি। এই কথাগুলো বাকি বাইরে থেকে লোকজন শুনে ফেলে, শুনে বলে যে এটা হওয়ারই ছিল, এইটা একদিন না একদিন হতোই, আর সেই ভালো লর্ড হওয়ার যোগ্যও না। তখন এসব কথা আমার মেন ক্যারেক্টার শুনে তার ড্যাডের কাছে বারবার মাপ চাইতেছিল, বলতেছিল যে আমাকে মাফ করে দাও, সব আমার দোষ, আমার জন্যই এসব হয়েছে, আমার জন্যই তোমার এত লজ্জা পাতে হতেছে, আমাকে মাফ করে দাও, কিন্তু আমাকে 3 বছর সত্যি সুযোগ দাও, আমি প্রমাণ করে দেবো যে আমি পারি। এই কথা বলতে বলতে মেন ক্যারেক্টারে এত রেগে যাচ্ছিলো যে তার মানে হাত থেকে রক্ত বেরিয়ে আসতেছে, এত জোরে চেপে ধরেছিল হাত। তখনই মেন ক্যারেক্টার দ্যাট তার মাথার পর হাত দিয়ে বলে যে নিজেকে দোষ দিও না, যে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি পারবে, এটা তুমি নিজের পর ভরসা রাখো। এই কথাগুলো মেন ক্যারেক্টার মনে করতে করতে মনে মনে ভাবে যে এই দুনিয়াতে খালি শুধুমাত্র পাওয়ারফুল মানুষদেরই সম্মান আছে, আর কারোই সম্মান নেই। যেখানে পাওয়ার নাই সেখানে কিচ্ছু নাই, যেখানে পাওয়ার আছে তার সবই আছে। এই কথাগুলো মেন ক্যারেক্টার মনে মনে ভাবতে ভাবতে একবার বলে যে আমি এই পুরো দুনিয়াকে চেঞ্জ করতে হলে আমার কি করা উচিত? হ্যাঁ, তখনই কেউ একজন বলে যে সুজা, পাওয়ারফুল হও তুমি। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে কে কথা বললো? তখন আবার আওয়াজ আসে, মেন ক্যারেক্টারকে বলে তুমি চারপাশে দেখা বন্ধ করো, আমি তোমার শরীরের ভিতরে আছি। মেন ক্যারেক্টার বলে শরীরের ভিতরে? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার তাকে বলে যে আমি যদি ভুল না হই গতকালকে যা যা হয়েছে সবই তোমার জন্যই হয়েছে। তখন এই কথা শুনে সে বলে যে আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই, আমি অনেক দিন ধরে তোমার শরীরের ভিতর ছিলাম, কিন্তু এখন আমি তোমার শরীরের ভিতর থেকে বের হওয়া আসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর আমাকে একটি সুযোগ দাও না কেন তোমাকে ট্রেনিং দেওয়ানোর? এই কথাগুলো মেন ক্যারেক্টার শোনার পর বলে যে ট্রেনিং দেওয়ানো? হ্যাঁ, তুমি আমার শরীরের ভিতর থেকে সব সোল এনার্জি চুরি করার পর আবার এই ধরনের কথা বলতেছো? এই কথা বলা তোমার জন্য অনেক সোজা, তুমি এর চেয়ে ভালো আমাকে এমনি ছেড়ে দাও, আমাকে একাই ছেড়ে দাও। তখন আবার আওয়াজ আসে, মেন ক্যারেক্টারকে বলে যে হ্যাঁ আমি মানতেছি যে আমি তোমার সব সোল এনার্জি চুরি করেছি, সব নিয়েছি, কিন্তু তোমার এমনিতেও বডিটা তেমন কোনো ভালো ছিল না, তুমি আগে তেমন একটা কাল্টিভেশন করতে পারতাম না, তুমি এমনিতেও অতটা ভালো কোনো কাল্টিভেটার ছিলে না। এই কারণে তুমি আমার কাছ থেকে ট্রেনিং নেওয়া তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। সাধারণত যেসব কাল্টিভেটার অনেক ভালো হয় তাদের বডিতে একটি ইয়াং ক্যারেক্টার থাকে, কিন্তু তোমার বডিতে সেটি নেই, আর সেটি ছাড়া তুমি তেমন হাই লেভেলে কোনো কাল্টিভেটার হতেও পারবে না। এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু চমকে যায়। তখন সে আরও বলে হ্যাঁ, এই কারণে তুমি বাকি কাল্টিভেটার চেয়ে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবা, ট্রেনিং করবা, কিন্তু তাও তুমি বাকি কাল্টিভেটার চেয়ে একটু স্লোই থাকবা। তারপর মেন ক্যারেক্টার আরও কী যেন বলে, অত ভালো বুঝি নেই, কিন্তু যতটুকু বুঝারটুক বলি যে তারপর একটুক যদি তুমি করতে চাও তাহলে তোমার জন্য অনেক বেশি পরিমাণে পরিশ্রম হবে, আরও এমনও হতে পারে যে তুমি মারাও যেতে পারে, অনেক বেশি কষ্ট হতে পারে। এই কথা শুনে মেন ক্যারেক্টার জোরে চিৎকার দিয়ে বলে যে হ্যাঁ আমি তাও করব, এইভাবে বেঁচে থাকার চেয়ে তার চেয়ে মরে যাও অনেক ভালো, তাও আমি চেষ্টা ছাড়বো না, আমি করার চেষ্টা করবই করব। আর তাছাড়াও এখন আমার কাছে একদমই সময় নেই, আমাকে যত তাড়াতাড়ি পারো অত তাড়াতাড়ি পাওয়ারফুল হতেই হবে। আর আমার বাবা আমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু আমি তার বিশ্বাসকে নষ্ট হতে দিতে পারি না। এই কথা শুনে সেই আওয়াজটি আবার আসে, সে মেন ক্যারেক্টারকে বলে গুড, আমি যা ভেবেছিলাম তুমি সেরকমই, আর এখন আমার ইনকার্নেশন হতে চলেছে, মানে আমি বেরিয়ে আসতে চলেছি, আমাকে দেখে আশা করি তুমি ভয় পাবা না। আর ইনকার্নেশন ওই অবতার টাইপের কিছু একটা বলে, বাংলা অবতারও বলে।
তখনই মেন ক্যারেক্টারের শরীর হঠাৎ করে আলো জ্বলা শুরু করে। মেন ক্যারেক্টার বুকের ভিতরে ওই কী যেন একটা দেখলাম না, সেই জায়গাতে বেরিয়ে আসতে শুরু করে। তা মেন ক্যারেক্টার ফিল হয় যে তার পুরো শরীর টুকরো টুকরো হয়ে যেতেছে, এরকম কিছু একটা ফিল হয়। মেন ক্যারেক্টার প্রচণ্ড কষ্ট হতেছিলো, ব্যথা করতেছিলো। তা সেখান থেকে সেই হলুদের মতন কিছু একটা বেরিয়ে আসতে থাকে, তারপরে বেরিয়েও আসে। তখন মেন ক্যারেক্টারকে সেই আলোটি বলে যে ব্রেড, এখন আমি বেরিয়ে এসেছি, তুমি তোমার চোখটি খুলতে পারো। তারপর মেন ক্যারেক্টার আস্তে আস্তে চোখটি খোলে, দেখে তার সামনে একটি বাচ্চা। সে বলতেছে যে আমার নাম হলো ওল্ড ফায়ার, কিন্তু এই নামে তুমি আমাকে ডাকতে পারবা না, তুমি আমাকে মাস্টার বলে ডাকবা। আর আমার সামনে এখনই হাঁটু গেড়ে বসো, যে নীল ডাউন করে না আগেকার কালে, যেরকম হাঁটু গেড়ে সম্মান করে মাস্টারদের, তা সেটা করতে বলতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড চমকে যায়, ঘাবড়ে যায় আসল কথা। তারপর মেন ক্যারেক্টার জোরে চিল্লান দিয়ে বলে, এ কিড, এ বাচ্চা। আর এটা দেখে সেই ওল্ড ফায়ারটা একটু মানে হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার বলে যে আমাকে মাফ করো, গত কয়েকদিন ধরে আমার মাথার ভিতরে অনেক চাপ, তো এর জন্য একটু। তখনই মেন ক্যারেক্টারের নজর পড়ে নিচে পড়া একটি বইয়ের পার, দেখে একটি ব্ল্যাক নামে একটি বই পড়ে আছে। মেন ক্যারেক্টার মনে মনে ভাবে, ব্ল্যাক গ্রেটের লো টায়ার বুক, হ্যাঁ, আমি যদি এই পুরো সিটিতে যদি সবচেয়ে হাই লেভেলের মার্শাল আর্টের মানে বুক খুঁজতে যাই, আমি সবচেয়ে এলো গ্রেডের বুকটাই পাবো, তাছাড়া পাবো না। কিন্তু এখানে ব্ল্যাক গ্রেড এর বুক কী করতেছে, হ্যাঁ? এটা দেখে মেন ক্যারেক্টার চমকে যাচ্ছিলই। তখনই সেই ওল্ড ফায়ারটি বলে যে কেউ কি আমার এই ব্ল্যাক গেটের লো টায়ারের বুকটি দেখেছো, মিনারেলটি দেখেছো? হ্যাঁ, যেটি আমি টেবিলটি সোজা করার জন্য ইউজ করে থাকি। হ্যাঁ, কোথায় যে রেখেছি, কোথায় যে ফেললাম। মেন ক্যারেক্টার এটা দেখে মানে বুকটি দেখে তার চোখ মানে জ্বলতেছে, আর তার কথাগুলো শুনে অবশ্য। তখনই মেন ক্যারেক্টার সেই বুকটি নেওয়ার জন্য জোরে একটি জাম্প করে সেই বুকটি ধরতেই যাচ্ছিল। আর এটি স্বাভাবিক বিষয়, এটি ওল্ড ফায়ারের প্ল্যান ছিল। দেখছো কি একটা হাসি দিছে, হ্যাঁ? তখনই তার পাওয়ারে ইউজ করে সেই বুকটা সে আবার নিয়ে নেয়। তারপর মেন ক্যারেক্টারকে বলে যে তুমি চারপাশ দিয়ে ময়লার ভিতর কী করতেছো, হ্যাঁ? তখনই মেন ক্যারেক্টার তারপর চিল্লিয়ে বলে যে তুমি এত দামি একটা বুক কোথা থেকে পেলে, এত দামি একটা মিনারেল কোথা থেকে পেলে, হ্যাঁ? তখন সেই ওল্ড ফায়ারটি বলে যে দামি বুক, দামি ম্যানুয়াল, হ্যাঁ, আমি তো সাধারণত আমার চার পানি গরম করার জন্য এই বুকগুলো পুড়িয়ে থাকি। এই কথা সে মেন ক্যারেক্টার প্রচণ্ড চিল্লিয়ে বলে আমার সাথে মজা করা বন্ধ করো। তখনই রাইটার আসে আর আমাদেরকে কিছু জ্ঞান দিয়ে বলে, কিন্তু আমি তার ভিতরে ইম্পর্ট্যান্ট কিছু কথাগুলো বললাম আর বাকিগুলো স্কিপ মেরে দিলাম। যেখানে সে বলে যে আমাদের পুরো দুনিয়াতে টোটাল 3 টাইপের মার্শাল আর্ট বুক আছে। তার ভিতরে একটি হলো শারীরিক, মানে একটু বাংলায় বললাম বুঝতে সুবিধা হয়, আরেকটা হলো স্পিড টাইপের, আরেকটা হলো মার্শাল আর্টই। তার ভিতর প্রথমটা হলো শারীরিক যে আর্টটি, সেটা হলো শারীরিক শক্তি। তোমরা সবাই জানো, স্বাভাবিক বিষয় যে এখানে শারীরিক শক্তি বাড়ে, আর এটা বেশি কিছু বলারও নেই। আর দ্বিতীয় হলো স্পিড এনার্জি, সেটি হলো তোমার এখানে অনেক বেশি বলছে, আমি অত ভালো বুঝিও নি, মাঝে কয়েকটি কথা বুঝতেছি না একদমই। তা সেখানে আমি কিছু যা বুঝি তাই বললাম। সে এখানে বলা হয়েছে যে স্পিড এনার্জি এই কাল্টিভেশনটি শুধুমাত্র হাই লেভেলের যেসব মার্শাল আর্ট তাদের জন্যই তৈরি করা হয়েছে। আর এটিকে অনেক সময় সিক্রেট আর্ট বলেও বলা হয়ে থাকে। আর এটি একবার যদি তুমি শিখে ফেলো তাহলে এটি আর চেঞ্জ করা কোনো সম্ভব না, মানে এই যেই নিয়মে তুমি শিখছো সেই নিয়মে তোমাকে শিখতে হবে আবার। আর তৃতীয় নম্বর লাস্ট হলো মার্শাল আর্ট। এটি হলো তোমার তার যে মার্শাল আর্ট তারপরে নির্ভর, তার স্কিলটার পর নির্ভর। যদি একটি সাধারণ মার্শাল আর্টও অনেক ভালো মার্শাল আর্ট জানে, তাহলে তার চেয়েও বেশি পাওয়ারফুল মার্শাল আর্টকেও সে আরামসে হারাতে পারে। আর এই 3টে ম্যানুয়ালকেও আরও 5 ভাগে ভাগ করা হয়েছে, যার নাম হলো হ্যাভেন, আর্ট, ব্ল্যাক, এলো, গ্রেটলেস, এরকম কিছু একটা উচ্চারণ হবে, গ্রেটলেস। যাই হোক, আর এই 5টার ভিতর মানে একটার ভিতর হাই, মিডিয়াম, লো এরকমও বিভাগ করা আছে, 3টি ভাগ করা আছে এই ব্ল্যাক হাইয়ের ভিতর। ওকে, যাই হোক, তখন আমার মেন ক্যারেক্টার চিল্লিয়ে বলে যে আমার এই ফ্যাং ফ্যামিলির ভিতর শারীরিক শক্তির ভিতর কিছু হলুদ কেকটে সবচেয়ে নিম্নতম যেসব মেনুর আছে সেগুলো ব্যবহার হয়, আর কিছু সামান্য হলুদ গ্রেটের হাই লেভেলের মার্শাল করে ইউজ করা হয়।
তখনই ওলফার আরও কিছু এই ধরনের বই বের করে ফেলে, বের করে বলে যে কী আজে বাজে কথা বলতেছো, হ্যাঁ আমি বললাম না এইসব বই শুধুমাত্র আমার চায়ের পানি গরম করার জন্য পুরানো হয়, হ্যাঁ ওলফারের কাছে এতগুলো বই দেখে মেন ক্যারেক্টার মুখে রক্তই বেরিয়ে আসে ভাই সাহ। মেন ক্যারেক্টার তখনই তার সামনে নীল ডাউন হয়ে বলে, মাস্টার আমাকে গ্রহণ করুন, এখন থেকে আমি আপনার জন্য সব কিছু করাবো। আর আমি কি আপনার রিয়েল নামটা আর আপনি কোথা থেকে এসেছেন তা কি জানতে পারি, হ্যাঁ? আর মেন ক্যারেক্টার এসব করা দেখে সেই ওলফার প্রচণ্ড খুশি হয়ে যায়, ভাই দেখো কী খুশিরা হয়েছে। তারপর সেই ওলফার মেন ক্যারেক্টারকে বলে যে তোমার আমার পরিচয়টি এখন জানার কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র এই কথা ভেবে খুশি হও যে তোমাকে আমি 3 বছরের ভিতর কতটা পাওয়ারফুল বানাইতে সাহায্য করব। তখন মেন ক্যারেক্টার জিজ্ঞেস করে যে লিটিল মাস্টার তাহলে আমাকে এখন কিভাবে পাওয়ারফুল হতে সাহায্য করবেন, আমি কীভাবে কী করবো এখন, হ্যাঁ? তখন ভালো কথা আমি লিটিল মাস্টার বলেই বলি, কারণ লিটিল মাস্টারটি শুনতে অনেক ভালো লাগতেছে। তখনই লিটল মাস্টার বলে যে তুমি প্রথমে এই মার্শাল আর্ট বুক থেকে একটি শারীরিক মার্শাল আর্ট বুকটি নাও আর এটি প্র্যাকটিস করতে থাকো, কিন্তু তোমার সেই নাল মার্শাল আর্ট বডিটি যদি অ্যাক্টিভেট হয়ে যায় এই মার্শাল আর্ট এই প্র্যাকটিসগুলো তোমার কোনো কাজেই লাগবে না, তুমি মারা যাবে। আমি বলতে ভুলে গেছিলাম যে মেন ক্যারেক্টারের বডি একটি নাল মার্শাল আর্ট বডি, মানে যা কাল্টিভেশন বা মার্শাল আর্ট ভালো শিখতে পারে না, এরকম টাইপের। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার তাকে থ্যাংক ইউ জানায়। তারপর শিফট হয় কিছুদিন পর আমরা দেখতে পারি যে মেন ক্যারেক্টার ট্রেনিং করতেছিল। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে এই ব্ল্যাক গ্রেডের মশাটি সত্যি আসলে রিয়েল, আমি শুধুমাত্র ব্রিডিং টেকনিকটি ইউজ করতেছি তাই অনেক পাওয়ারফুল, আর টাইগার ক্রপ টেকনিকটি যখন ইউজ করি তখন অনেক বেশি পাওয়ার ইউজ হতেছে এখানে। তখনই কিছু লোকজন দূর থেকে মেন ক্যারেক্টারকে দেখতেছিল আর বলতেছিল যে দেখো তো সে অভিনয় করতেছে কি, যে এমন অভিনয় করতেছে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি কঠোর পরিশ্রম মনে হয় করতেছে। আহারে, সে আসলে মনে মনে কাঁদতেছে যে তার ড্যাড আর এই ফ্যামিলির লিডার নেয়, সে আসলে একটা ট্র্যাশ। এই কথা বলতে বলতে সে পিছন করে চলে যাচ্ছিলোই, তখনই ধাপ করে পিছন থেকে এটা ধাম করে মানে এটা ধামাকা হয়ে যায়। তখন তার পিছনে ঘুরে বলে কী হলো এখানে কী হয়েছে, শব্দ কিসের, হ্যাঁ? তখনই সামনে দেখে যে সেখানে ধোয়া হয়ে গেছে আর সেখান থেকে আমার মেন ক্যারেক্টার বেরিয়ে এসেছে। তখন সে মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে আমি পেরেছি, আমি একসাথে 3টা লেভেল আপ করেছি, আমি লিটিল মাস্টার মিথ্যা কথা বলে নেই, আমি অনেক তাড়াতাড়ি লেভেল আপ করেছি। তখন বাকি লোকজন মেন ক্যারেক্টারকে দেখে বলতেছে অবশ্য যে এটা কি করে সম্ভব, সে তো আমি তো ভাবছিলাম সে কোনো কাজের না, সে একদম ট্র্যাশ, কিন্তু সে কী করে করলো, হ্যাঁ? আর এপিসোড শুরুতে আমরা দেখি যেখানে মাস্টার ইউ বিন আমার এই মেন ক্যারেক্টার পর রেগে অ্যাটাক করেছে। মেন ক্যারেক্টার কোনো মতে ব্লক করেছে কিন্তু সহ্য করতে পারতেছে না, তখনই মাস্টার ইউ তার মেন ক্যারেক্টারের কাছে এসে অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার কোনো মতে সেটি ব্লক তো করে কিন্তু সে মনে মনে ভাবে যে আমি তার একটা অ্যাটাকও ব্লক করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি এখানে মরতে পারি না, আমাকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে। তখনই মাস্টার ইউ মনে মনে ভাবছে সে আমার অ্যাটাকটি ব্লক করে ফেলেছে, ওয়েট আমার সোল পাওয়ার কোথায় যাচ্ছে, সে কি আমার সোল পাওয়ার অ্যাবজর্ব করতেছে, হ্যাঁ সোল এনার্জি অ্যাবজর্ব করতেছে। তখন আমরা দেখতে পাই যে আমার মেন ক্যারেক্টার তার সোল এনার্জি অনেক স্পিডের সঙ্গে অ্যাবজর্ব করতেছিল। এটা দেখে মাস্টার ইউ বলে যে বাস্টার্ড এটা বন্ধ করো, তা না কিন্তু তুমি আমার সাথে মারা যাবা। এটা শুনে আমার মেন ক্যারেক্টার আরও স্পিডের সঙ্গে তার সোল এনার্জি অ্যাবজর্ব করতে থাকে। তখন মাস্টার ইউ মনে মনে ভাবতেছে যে এই বাস্টার্ডের শরীরের ভিতর মনে হতেছে এন্ডলেস গর্ত, আনলিমিটেড এনার্জি অ্যাবজর্ব করতেইছে, কিন্তু এটা যদি চলতে থাকে তাহলে আমি মারা যেতে পারি। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মাস্টার ইউ দেখে যে আমরা মেন ক্যারেক্টার চেতনা হারিয়ে ফেলেছে, যে অজান্তেই অ্যাবজর্ব করতেছে। এটা দেখে মাস্টার ইউ এই সুযোগ নিয়ে মেন ক্যারেক্টারকে জোরে একটি অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকে মেন ক্যারেক্টারের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, রক্তমক্ত বেড়ে যায়, মেন ক্যারেক্টার দূরে সিটকে যে টাওয়াস করে পড়ে। তখন মাস্টার ইউটা দেখে মনে মনে ভাবে যদি আমরা এই অ্যাটাকটি কাজ না করতো তাহলে হয়তো এখনই আমি মারাই যেতাম, কিন্তু এই ছেলেটির শরীরে আসলে আছেটা কি, হ্যাঁ? এটা সত্যি প্রচুর অদ্ভুত।
তখনই ওয়ান জিন মেন ক্যারেক্টারের কাছে যেয়ে বলে, মাস্টার আপনি কি ফ্যাং হাওকে মেরে ফেলেছেন? হ্যাঁ। তখনই তার মাস্টার ইউ বলে যে না, সে এখনও বেঁচে আছে, কিন্তু তোমাকে আমি সতর্ক করে দিতেছি, তুমি এখন থেকে যদি আমাকে মাস্টার হিসাবে মানো তাহলে এই বাস্টারের কাছ থেকে দূরে থাকবো এখন থেকে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টারের কাছে, যেখানে মেন ক্যারেক্টার কোনো একটি জায়গার ভিতরে চলে এসেছে। মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে, আমার শরীরটা তো ভারী ভারী লাগতেছে কেন? হ্যাঁ, আমি কি মারা গেছি? হ্যাঁ, আর এটাই বা কোন জায়গা? তখনই মেন ক্যারেক্টার দেখে যে তার শরীরের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসতেছিল। তারপর দেখি আস্তে আস্তে হলুদের মতো কিছু একটা মেন ক্যারেক্টারের শরীরের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে। মেন ক্যারেক্টারের দেখে বলে, এটা আবার কি? তারপর সেই হলুদের মতন কিছু একটা, জানি না এটা কী, সেটা মেন ক্যারেক্টার শরীর থেকে পুরোপুরি বেরিয়ে আসে। আর সেটি মেন ক্যারেক্টার বুকের একটা অংশ থেকে আসে, বুকের দিক থেকে হলুদের মতন। আর একটি হলো মেন ক্যারেক্টার পেটের কাছে একটা কালো একটা জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেখানে থেকে সোল এনার্জি হয়তো সেই হলুদটা অ্যাবজর্ব করতেছে কিংবা মেন ক্যারেক্টার অ্যাবজর্ব করতেছে, কারণ এই জায়গায় পেন্টিং দেখে হয়তো আমি ভালো বুঝতেছি না। যাক, সেটি অ্যাবজর্ব করতে থাকে। তারপরে সেই হলুদের মতন সেই জিনিসটি মেন ক্যারেক্টারকে বলে যে বেশ কয়েকশো বছর পর অবশেষে আমি ফ্রি হলাম, আর এত সোল এনার্জি জমা করার জন্য থ্যাংক ইউ। তখন মেন ক্যারেক্টার এটা শুনে বলে যে তুমি কে, আর আমার শরীরের ভিতর তুমি কি করতেছো, আর তুমি কি আমার জন্মের পর থেকেই আমার শরীরের সব সোল এনার্জি অ্যাবজর্ব করতে আসো? হ্যাঁ। তখন সেই হলুদের মতন কিছু একটা মেন ক্যারেক্টারকে বলে যে আমাকে একটু তো সম্মান করো, আর আমাকে একটু বলার সুযোগও দাও, কারণ আমি একজন যে তোমার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। পরিবর্তনের কথা শুনে মেন ক্যারেক্টার বলে, পরিবর্তন? আমার ভাগ্য, আমার জীবনকে? হ্যাঁ, আমি গত কয়েক বছর ধরে ট্র্যাশের মতন জীবন কাটাতেছি, কিন্তু এখন কি আমি একটা সুযোগ পাবো যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো যে আমি কোনো ট্র্যাশ নই? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার আরও মনে মনে ভাবে যে এই জিনিসটা এতদিন ধরে আমার বরের ভিতরেই পড়ে আছে, সে আমার জীবনকে পরিবর্তন করার কথা। এই কথাটা বলা তার জন্য খুবই সোজা, কিন্তু সে এতদিন ধরে আমার বরের ভিতর থেকে থেকে আমার সব সোল এনার্জি অ্যাবজর্ব করেছে সে, আর তার জন্য আমি এখন সেই নিচেই পড়ে আছি। আমি একটু কাল্টিভেশন করতে পারিনি, আমার এত খারাপ অবস্থা শুধুমাত্র তারই। এই কথা মেন ক্যারেক্টার ভেবে প্রচণ্ড রেগে চিল্লান দিয়ে বলে, মানে রিয়েল লাইফে চিল্লান দিয়ে উঠে বলে যে তোমার জন্য আমার এই অবস্থা, তুমি আমার শরীর থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে আর জীবনে দেখতে চাই না। তখনই হঠাৎ মেন ক্যারেক্টার দেখে যে সে তার রুমে আছে আর সে ঘুমিয়েছিল। মেন ক্যারেক্টার মনে মনে ভাবে, এটা কি শুধুমাত্র আমার স্বপ্ন ছিল? হ্যাঁ। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারের মম সেখানে চলে আসে। মেন ক্যারেক্টারের মম মেন ক্যারেক্টারকে বলে যে তুমি এত ট্রেনিং করো না, এত প্র্যাকটিস করেও না, এত পরিশ্রম করো না, তুমি কালকে একটু বেশি পরিমাণে ট্রেনিং করতেছিলা, এর জন্য তুমি বেহুশ হয়ে পড়ে গেছিলা। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে আমি বেহুশ হয়ে গেছিলাম, কিন্তু আমার ভালোভাবে মনে আছে যে মাস্টার ইউর জন্যই আমি বেহুশ হয়ে গেছিলাম, সে আমাকে অ্যাটাক করেছিল। তারপর মেন ক্যারেক্টার তার মমকে জিজ্ঞেস করে, মম কালকে আমাকে এখানে নিয়ে এসেছিল কে? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার মম বলে যে তুমি কালকে যখন বেহুশ হয়ে গেছিলা তখন মাস্টার ইউ তোমাকে এখানে নিয়ে এসেছে, তোমাকে অবশ্যই তাকে থ্যাংক ইউ জানানো উচিত। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে, এটা অবশ্যই ওয়ান জিনের কথায় মাস্টার ইউ আমাকে এখানে নিয়ে এসেছে, আমি জীবনও তার মতন একজনকে থ্যাংক ইউ জানাবো না। তারপর মেন ক্যারেক্টার তার মমকে বলে, মম আমি তাকে পছন্দ করি না, আমি তাকে থ্যাংক ইউ জানাতেও চাই না। তখন মেন ক্যারেক্টার মম বলে, কিন্তু তোমার এত অহংকারে হওয়া উচিত না। তখনই মেন ক্যারেক্টার ড্যাড চলে আসে। মেন ক্যারেক্টার ড্যাড এসে মেন ক্যারেক্টারকে বলে যে মাস্টার ইউ ফ্যাং গুই মার্শাল একাডেমি থেকে এসেছে আর ওই জিনকে তার স্টুডেন্ট বানিয়েছে, আর তুমি আমার ছেলে যে আমার পরে লিডার হবা, সেহেতু তোমার উচিত তাদেরকে সবাইকে ওয়েলকাম জানানো আর তাদের সেবা যত্ন করা। তখন মেন ক্যারেক্টার তার আগের কথাগুলো মনে করে, যেখানে মেন ক্যারেক্টারকে আর তার বাবাকে অপমান করতেছিল মাস্টার ইউ। এই কথা মেন ক্যারেক্টার মনে করে সে বলে, কি মনে মনে বলে, কিন্তু আমি তাকে একদমই পছন্দ করি না।
তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার কাঁধে হাত দিয়ে বলে যে আমি জানি না যে তোমাদের দুজনের ভিতর আসলে হয়েছেটা কি, কিন্তু তুমি সবসময় মনে রাখবা যে ফ্যাং ফ্যামিলির মেম্বার সবসময় সৎ হতে হবে আর কারোর সামনে মাথা নত করবা না, ওকে। এই কথা সে মেন ক্যারেক্টার বলে ড্যাড আপনার এই কথা আমি সবসময় মনে রাখবো। তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি কোন একটি জায়গা যেখানে কিছু লোকজন বসে আলোচনা করতেছিল। তখনই কেউ একজন বলে যে কে ভেবেছিল যে ওয়েন ফ্যামিলি সেই ছোট্ট একটি মেয়ে সেই পেঙ্গুইন মার্শাল আর্ট একাডেমিতে চান্স পেয়ে যাবে, সেখানে ঢুকতে পারবে, সেটা সত্যি অনেক দারুণ। এভাবে অনেকে আলোচনা করতেছিল। তখনই একজন বলে যে আমার ছেলেরও এই একাডেমিতে আজকে এবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবার চান্স পায়নি সে, তার জন্য তার অনেক বেশি মন খারাপ। তখন একটা লোক বলে সাদা দাড়িওয়ালা, তোমরা দেখতে পাচ্ছ, সে বলে তুমি এত মন খারাপ করো না, সে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সে হালকা একটু কাল্টিভেশন করুক, পরের বার সে আরামসে চান্স পেয়ে যাবে, ঠিক না মাস্টার ইউ? তখন মাস্টার ইউ বলে হ্যাঁ এটা স্বাভাবিক, কারণ আপনাদের ফ্যামিলি সবাই অনেক বেশি জিনিয়াস, তারা একদিন না একদিন সেই ফ্যাং ইউ মার্শাল আর্ট একাডেমিতে চলেই যাবে। তখনই হঠাৎ করে আমার মেন ক্যারেক্টার আর তার ড্যাড সেখানে চলে আসে। তখন মেন ক্যারেক্টার ড্যাড সেখানে এসে সবাইকে বলে যে আমাকে মাফ করবেন, আমার একটু লেট হয়ে গেছে। তখন এই মেন ক্যারেক্টারকে দেখে ওয়েন জিন বলে ফ্যাং হাও তুমি এখানে এসেছো, আর তুমি ঠিক আছো? তখন হ্যাঁ। তখনই ওয়েন জিনের ড্যাড, মানে এটাই ওয়েন জিনের ড্যাড, ওকে আমি প্রথমে চিনতে পারিনি, তাই ওয়েন জিনের ড্যাড ওয়েন জিনকে বলে যে ওয়েন জিন সেখান থেকে দ্রুত আমার কাছে চলে আসো, যে তুমি এখন ফ্যাংগুইন মার্শাল একাডেমির একজন সাথী, তুমি নিজের সম্মানের কথা ভাবো, কনকার কে না কে তার কাছে তুমি জিজ্ঞেস করতে চাই যে তুমি কেমন আছো। হ্যাঁ, এটা শুনে ওয়েন জিন রেগে যায়, বলে ড্যাড সে আমার আগে জীবন বাঁচিয়েছে, আপনাকে এই ধরনের কথা বলা উচিত না। এই কথা শুনে ওয়েন জিনের ড্যাড একটু রেগে যেয়ে আমার মেন ক্যারেক্টার ড্যাডকে বলে যে ফ্যাং চেন তোমার ছেলেকে, তোমার অকেজো ছেলেকে আমার মেয়ের কাছ থেকে দূরে রাখো, তাহলে না আমি একটা দুটা কথা তাকে শেখাতে পারি ভালো করে। তারপর চিল্লিয়ে বলে যে তোমাদের মতন ছেলে মেয়েদের আমাদের কাছ থেকে দূরে থাকে অনেক ভালো। আর এখানে আমার এপিসোডটা আমি শেষ করলাম, তার কারণ হচ্ছে আর সামনে আর কি একটু আছে, বাকি আছে এখন অনেকটুকু আছে, কিন্তু আমি যদি সেটা এক্সপ্লেন করে আমি শুধু 10 মিনিটের ভিডিওই বানাতে চাইছিলাম, অটটুকু এক্সপ্লেন করলে তোমার ভালো লাগবে না, কারণ অটটুক পুরোটুক একসাথে এক্সপ্লেন করা লাগবে, বুঝছো? এর জন্য আমার কিছু করার নেই, আমি কালকে আরেকটি ভিডিও বানাতে পারি, ফুলটুকু এক্সপ্লেন করে দেবো। আমি একসাথে 3টা এপিসোড স্ক্রিনশট নিয়েছিলাম, তো তাই একটু আবল তাবল হয়ে গেছে। যাই হোক, কালকে স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেবানি। তা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, গুড বাই, টাটা, সি ইউ।